শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা আছে জানালেন তারেক রহমান। কারো লাল চক্ষুকে ভয় করে না জামায়াতে ইসলামী, হুঁশিয়ারি শফিকুর রহমানের। এবং চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বেই হত্যা করা হয় মুস্তাব্বিরকে, জানালো ডিবি। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা রয়েছে। সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষায় গুরুত্ব দেবে দল, জানিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আমার ভাবনায় বাংলাদেশ রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, শিশুদের পড়াশোনা একঘেয়ে না হয়ে যেন মজার হয় সেই পদক্ষেপ নেওয়া হবে এবং শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের পোষা প্রাণী পালন অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা রয়েছে বলেও জানান তারেক রহমান। মত বিনিময়ে তিনি আরও বলেন, গণতন্ত্রের চর্চা করতে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সংসদ পর্যন্ত। মনোরেল দিয়ে ঢাকার সব অঞ্চলকে যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান। বিদেশি জনশক্তি রপ্তানিতে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করার অঙ্গীকারও দেন তিনি। এ সময় সাইবার বুলিং কমাতে সামাজিক ও পারিবারিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। জামায়াতে ইসলামী কারো লাল চক্ষুকে ভয় করে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের এই নেতা জানান, আকাশে বাঝে বাঝে শকুনের ছায়া দেখা যায়, তা যেন দেশের মাটিতে পড়তে না পারে সেজন্য প্রস্তুত থাকতে হবে। আজ উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, অতীতের সরকারগুলোর উপেক্ষা, উদাসীনতা, অবহেলা গোটা উত্তরবঙ্গকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। জামায়াত ও 10 দলীয় নির্বাচনী ঐক্য ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে বলেও জানান শফিকুর রহমান। সাদুল্লাপুর পলাশবাড়ী আসনের জামায়াত প্রার্থী নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলার 5টি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। অতীতের সরকারগুলোর উপেক্ষা, উদাসীনতা, অবহেলা গোটা নর্থ বেঙ্গলকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। নদী মরে যাওয়া মানে আমাদের মাটি মরে যাওয়া, আমাদের মাটি মরে যাওয়া মানে আমাদের রিজেকের দুয়ার বন্ধ হয়ে যাওয়া। কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুস্তাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত 8 থেকে 9টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। চাঁদার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দিলীপ ওরফে বিনাশের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব সিন্ডিকেট ভেঙে দিতে ডিবি কাজ করছে এবং শিগগিরই অভিযান শুরু করা হবে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি সম্ভবত দেশের বাইরে আছে, ওরাও এরকম কথাই বলছে উনি আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী আর কি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা এনসিপির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এটি হাইপার প্রোপাগান্ডার অংশ। শনিবার রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, তারেক রহমানের নেতৃত্ব গুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ সময় আওয়ামী লীগ আমলে নির্যাতনের কারণে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে বলে দাবি করেন রিজভী। এটি একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য করা। বিতর্ক সৃষ্টির জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে একটি প্রতারক চক্র টাকা চাচ্ছে বলে অভিযোগ তুলেছেন
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন। এমন বিষয় থেকে সবাইকে সতর্ক করে তিনি বলেন, ক্ষমতায় আসলে বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে এসব কার্ড নাগরিকদের কাছে পৌঁছে দেবে বিএনপি। মাহাদি আমিন বলেন, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব অভিযোগ আনা হচ্ছে তা অপপ্রচার। বিতর্ক তৈরি করতে রাজনৈতিক অপকৌশল হিসেবে এসব অভিযোগ সামনে আনা হচ্ছে। ভারতের সাথে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। দীর্ঘ 17 বছর পর অন্তর্বর্তী সরকার দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বলেন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ প্রস্তুত আছে। বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের দুটি বৈশিষ্ট্য হচ্ছে, এবার পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে, প্রবাসীরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আরেকটি হচ্ছে গণভোট। এ সময় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রকুনুজ্জামান, মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রায় 17-18 বছর পর একটা নির্বাচনের আমরা প্রক্রিয়া করেছি। এটা অবাধ এবং সুষ্ঠুভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের জেলা প্রশাসনে যারা আছেন, পুলিশ প্রশাসনে ওনারা কনফিডেন্ট আছেন। ইনশাআল্লাহ আমরা আমাদের জাতীয় জীবনে আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইলেকশন হতে যাচ্ছে। বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে শহরের সাতমাথা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা। এ সময় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। শ্রদ্ধা নিবেদনকালে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধাসহ জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর শহরের নামাজগড় কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন আদিলুর রহমান খান। পরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত এক সভায় অংশ নেন তিনি। সেখানে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা হয়। গণভোট হচ্ছে শতাব্দীর বাংলাদেশ। দিক নির্দেশনা কিরকম হবে সেটা জনগণের মতামত নিয়ে তৈরি হবে। জনগণ সেই দিক নির্দেশনা দিবেন ভোটের মাধ্যমে। এখানে কোনো নিরপেক্ষতার স্কোপ নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। এই স্বাধীনতা অন্য কেউ এনে দেয়নি। এই দেশ ছেড়ে আমরা কোথাও যাব না। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কান্দরপাড়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনী গণসংযোগকালে প্রতিপক্ষ প্রার্থীদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, যারা আজ দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে তারা সেদিন স্বাধীনতার বিরোধী ছিল। তারা দেশে লুটপাট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব আরও বলেন, মাঠের লড়াই ছিল নৌকা আর ধানের শীষের মধ্যে, কিন্তু এখন রাজনৈতিক কারণে নৌকা নেই। এখন এসেছে দাঁড়িপাল্লা, যাকে সাধারণ মানুষ চেনে না। যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে, পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের যে বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, ওই সময় আপনাদের বাড়িঘর দুর্গ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা। এরই ধারাবাহিকতায় আজ জামালপুরের 5টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করে। এদিকে মাদারীপুরের কালকিনিতে প্রচার মিছিল অনুষ্ঠানে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন মাদারীপুর 3 আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম। এ সময় উপজেলা জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ 10 দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল সদর 5 আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী।
সকালে নগরীর কেডিসি এলাকায় প্রচারণা শুরু করেন তিনি। এ সময় নির্বাচনে সাধারণ মানুষ বাসদের মই মার্কার পক্ষে রায় দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ডাক্তার মনীষা চক্রবর্তী। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, আইসিসি বাংলাদেশকে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য সময় দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। এতে ভারত ও শ্রীলঙ্কায় আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বৈশ্বিক টুর্নামেন্টে স্কটল্যান্ড এখন বাংলাদেশের পরিবর্তে অংশ নেবে। এই পরিবর্তনের ফলে টুর্নামেন্টের প্রাথমিক পর্বে গ্রুপ সিতে জায়গা পাচ্ছে স্কটিশরা। ম্যাচ শেষে পানির বোতল ছোড়ার ঘটনায় চেলসি ফুটবল ক্লাবকে 1.5 লাখ পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। সম্প্রতি এক বিবৃতিতে এই শাস্তির তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। গত বছরের 27 ডিসেম্বর স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে 2-1 গোলে হারে চেলসি। ম্যাচ শেষে ভিলার জয় উদযাপনের সময় চেলসির টেকনিক্যাল এরিয়া থেকে অ্যাস্টন ভিলার টেকনিক্যাল এরিয়ার দিকে একটি প্লাস্টিকের পানির বোতল ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি তদন্ত করে স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা চেলসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। অভিযোগ স্বীকার করায় ক্লাবটিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানায় এফএ। ম্যাচ রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল তার প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেন। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা আছে জানালেন তারেক রহমান। কারো লাল চক্ষুকে ভয় করে না জামায়াতে ইসলামী, হুঁশিয়ারি শফিকুর রহমানের। এবং চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বেই হত্যা করা হয় মুস্তাফিজকে, জানালো ডিবি। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।